হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিভিয়াস ইয়ার পেপার, যেটা হচ্ছে 1998-এর পেপার। আমরা এর আগেও 1998-এর পেপার ডিসকাস করেছি, পেপার 1, যেটা কমন টু অল ছিল। তো সেটা আমাদের চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে, প্লেলিস্ট করা আছে, তোমরা গিয়ে সেখানে ক্লিক করো, পেয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা পেপার 2 ডিসকাস করবো, যেটা হচ্ছে ইরিগেশনের। তো চলো কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে শুরু করা যাক। ইফ দ্য ইরিগেশন ওয়াটার রিকোয়ারমেন্ট অফ এ ক্রপ অফ বেস পিরিয়ড 150 days is 100 centimeter, then flow duty in hectares per cumec is। তো দেখো এই কোয়েশ্চেনটা খুবই ইজি, কারণ এটার ফর্মুলাটা যেটা আছে আমরা সবাই জানি, যেটা হচ্ছে কিনা ডিউটি ইকুয়াল টু 8.64 বি বাই ডেল্টা। ঠিক আছে, তো দেখো বি যেখানে আছে 150 ডেজ, সেটা 150 পুট করে দেওয়া যাবে, আর ডেল্টা যেটা আছে 100 সেন্টিমিটার, সেটাকে 1 মিটার পুট করবো, কারণ হেক্টার্স পার কিউমেকে কিন্তু ডিউটিটা আমাদের চাই। তো যদি তোমরা এটা করো তাহলে তোমরা দেখতে পাবে যে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 2 এর দিকে এগোচ্ছি। Water is released at the head of a canal at the rate of 10 cumecs. It irrigates an area of 1000 hectares. If the duty in the field is 12.5 hectares per cumec, loss of water in transit. তো দেখো এখানে লসটা জিজ্ঞেস করেছে। তো দেখো 1000 হেক্টার্স পার কিউমেক মানে 1000/10 হেক্টার্স পার কিউমেক মাইনাস এখানে মানে 100 আসে, 100-এর থেকে মানে কতটা লস হয়েছে, তাহলে 12.5 ডিভাইডেড বাই 100 যদি আমরা এটা করি তাহলে আমরা অবভিয়াসলি পেয়ে যাবো 12.5%, কারণ ডিউটি অ্যাট দ্য ফিল্ড 1000/100, এটা সিম্পল, মানে আমি একটু ক্যালকুলেশন করে দেখালাম, তোমরা জাস্ট এটা নর্মালি বুঝতে পারছো 12.5, আর যেহেতু 100 আছে তাই 12.5%ই লস। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখে নেবো। কনজাম্পটিভ ইউজ ইন ম্যাগনিটিউড ইজ। এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট ইন কেস, কারণ আমরা নর্মালি জানি যে কনজাম্পটিভ ইউজ ইকুয়াল টু এভাপোট্রান্সপিরেশন, কিন্তু অপশনগুলো দেখো, অপশন এ বলছে ইকুয়াল, অপশন বি বলছে মোর। তো কনজাম্পটিভ ইউজটা আমরা দেখে নেবো, এটা অ্যাকচুয়ালি কিন্তু ইভাপোট্রান্সপিরেশন প্লাস ওয়াটার মেটাবলিক্যালি ইউজড by plants for its body weight। ঠিক আছে, water metabolically used by plants for their body weight। ঠিক আছে, তো বডি ওয়েটের জন্য যেটা আছে সেই বডি ওয়েটের জন্য আর কি ইউজ করে, সেটা কিন্তু ইভাপোট্রান্সপিরেশনের সাথে যখন আমরা অ্যাড করি তখন কনজাম্পটিভ ইউজটা পাই। তো এটা মোর দ্যান ইভাপোট্রান্সপিরেশন আমি এক্স্যাক্ট বলতে পারবো না, কারণ এটা খুবই নেগলিজিবল। ঠিক আছে, সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার আমি ধরে নিচ্ছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কোনটা ঠিক মনে হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে এগোবো। ইন অর্চার্ড অফ ম্যাঙ্গো ট্রিজ দ্য মোস্ট সুইটেবল মেথড অফ ইরিগেশন ইজ। তো দেখো ম্যাঙ্গো ট্রিজের অর্চার্ড যেহেতু বলেছে, মানে একটা হচ্ছে বাগান, অর্চার্ড, যেটা সে অর্চার্ড যে কোনো জিনিসেরই থাকলে সেখানে যে ইরিগেশনটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে বেসিন ফ্লাডিং। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে আমরা এগিয়ে যাব। ওয়াটার রিকোয়ারমেন্ট অফ হুইট ইজ। তো হুইটের সাথে প্যাডি মানে অ্যাকচুয়ালি কিছুই না, প্যাডি মানে হচ্ছে রাইসই বলা যেতে পারে, রাইসই ধরা হয়। তো প্যাডির ওয়াটার রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা অবভিয়াসলি লেস দ্যান দ্যাট অফ প্যাডি। হুইটেরটা, কারণ হুইটের যে ওয়াটার রিকোয়ারমেন্ট সেটা আমরা জানি 450 থেকে 650 এর আশেপাশে থাকে, ওয়ারাস ইন কেস অফ প্যাডি ইট ইজ 900 to 2500। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে এগোচ্ছে। ড্রিপ ইরিগেশন ইজ ইউজফুল ইন। কোথায় আমরা ড্রিপ ইরিগেশন ব্যবহার করি বা কোথায় সব থেকে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে এরিড অর সেমি এরিড এরিয়াস। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7 দেখবো। দ্য পারপাস অফ মিক্সড ক্রপিং ইজ। তো মিক্সড ক্রপিং কেন করা হয়? মিক্সড ক্রপিং জিনিসটা কি? ভেরি সিম্পল, দুটো ডিফারেন্ট টাইপ অফ ক্রপ একসাথে যদি কাল্টিভেট করা হয় সেটাকে বলা হয় মিক্সড ক্রপিং। কিন্তু যেহেতু মিক্সড ক্রপিংয়ের সুবিধা আছে একটা, সেটা হচ্ছে যে এদের ক্রপ ইল্ডটা হয়তো অতটা ভালো হয় না, বাট এদের সুবিধা হচ্ছে ফার্টিলিটি কিন্তু বেড়ে যায়, ইনক্রিজ দ্য ফার্টিলিটি অফ দ্য ল্যান্ড। কারণ অনেক সময় কি হয়, একটা টাইপ অফ ক্রপ যেটা কিনা ফার্টিলিটিকে ডিক্রিজ করে দেয়, উল্টো দিকের ক্রপটা ফার্টিলিটিকে ইনক্রিজ করতে সাহায্য করে লেগুমিনাস হলে। ঠিক আছে, তো অপশন ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখে নেবো। ফর ইরেগুলার টোপোগ্রাফি দ্য মোস্ট সুইটেবল মেথড অফ ইরিগেশন উইল বি। তো দেখো ইরেগুলার টোপোগ্রাফির জন্য আমার যেটুকু জানা আছে সেটা হচ্ছে ফারো ইরিগেশন ব্যবহার হয়, কিন্তু অপশনটা এখানে কোথাও নেই। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি ঠিক মনে হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 9 দেখে নেবো। Blaney-criddle ফর্মুলা ইজ ইউজ টু কম্পিউট। তো Blaney-criddle ফর্মুলা কি বের করতে সাহায্য করে বা কিসের জন্য ইউজ হয় সেটাই জিজ্ঞেস করেছে। তো দেখো এটা হচ্ছে মান্থলি কনজাম্পটিভ ইউজ বা পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন পার মান্থের জন্য Blaney-criddle ফর্মুলাটাকে আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে ইটি ইকুয়াল টু 2.54 kph
ঠিক আছে, TF ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে Blaney-criddle ফর্মুলা, তোমরা এটা পারলে মনে রেখো, ইম্পর্টেন্ট আছে। কোয়েশ্চেনগুলো দেখো একটু ডিফারেন্ট। তো চলো কোয়েশ্চেন নাম্বার 10-এর দিকে এগোচ্ছি। ইভাপোরেশন ফ্রম ক্লাস এ প্যান ইজ 0.5 সেন্টিমিটার পার ডে, ইভাপোরেশন পার মান্থ ফ্রম এ ক্যানেল ইজ 100 kg লং অ্যান্ড অ্যাভারেজ সারফেস অফ 15 মিটার উইল বি। তো জিজ্ঞেস করেছে যে একটা পার মান্থে ক্যানেলের যে ইভাপোরেশনটা হবে সেটাই কিন্তু জিজ্ঞেস করছে। তো দেখো এখানে ভেরি সিম্পল, আমরা যদি ক্লাস এ প্যান বলেছে এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ISI প্যান আছে, সেটার কিন্তু প্যান কোএফিসিয়েন্টটা আলাদা। ক্লাস এ প্যানের কোএফিসিয়েন্ট হচ্ছে যদি 0.7 হয়, ISI প্যানের বোধহয় সম্ভবত 0.8, তোমরা দেখে নিও ওটা, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা বসিয়ে দেবো 0.7 ইন্টু 0.5 ইন্টু 30 হচ্ছে আমাদের নাম্বার অফ ডেজ পার মান্থ, যেহেতু 30 ডেজ বলতে পারি, ইন্টু 100 ইন্টু 1000 যেটা আছে, কারণ এখানে যেটা হচ্ছে মিটারে কনভার্ট করছি, তো 1000 ইন্টু 15 যেটা আছে 15 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো কারেক্ট আনসার ইজ অপশনে 157500 মিটার কিউব। তোমরা ক্যালকুলেট করে দেখো কি আসছে। কোয়েশ্চেন নাম্বার 11-এর দিকে এগোচ্ছি। ইরিগেশন ওয়াটার সাপ্লাই কি হচ্ছে? তো আমরা জানি ডেল্টার সাথে ডিউটির রিলেশন একটু আগেই আমরা করেছি, ডেল্টা বা ডিউটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল বোথ অফ দেম। সো ডেল্টা কিন্তু ডিক্রিজ করবে ডিউটি যদি ইনক্রিজ করে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দেখে নেবো। কনভেয়ান্স এফিসিয়েন্সি ইজ দ্য রেশিও অফ ওয়াটার সাপ্লাইড অ্যাট ইকুয়াল হেড টু দ্যাট, ঠিক আছে। দেখো কনভেয়ান্স এফিসিয়েন্সি ইজ নাথিং বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটার সাপ্লাইড টু দ্য ফিল্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ ওয়াটার ডাইভার্টেড ইন্টু ক্যানেল সিস্টেম, এটা আমরা জানি। তো এখানে হয়ে যাবে অপশন বি, অবটেন্ড অ্যাট আউটলেট, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখবো। হাইটোগ্রাফ ইজ এ প্লট অফ, আগে অনেকবার আমরা এটা ডিসকাস করেছি, বারবার বলেছি যে হাইড্রোগ্রাফ, মাস কাট, এরা কার প্লট, এগুলো কিন্তু সব মনে রাখার চেষ্টা করো। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। Question number 14 দেখে নেব। When rainfall is associated with considerable amount of snow, the most suitable type of rain gauge is। তো দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কিন্তু আমাদের দেশে যেহেতু স্নোটা অত বেশি মানে আমরা কনসিডার করি না এখানে, তো কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে স্নোটাকেও মেজার করার জন্য কনসিডারেবল অ্যামাউন্টে যেটা, সেইটার জন্য কোন টাইপের রেন গেজ। সো সেটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশনে টিপিং বাকেট, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখে নেবো। ইনস্ট্যান্টেনিয়াস ইন্টেন্সিটি ডিউরিং আ রেইন স্টর্ম ক্যান বি কম্পিউটেড ফ্রম। তো দেখো ইনস্ট্যান্টেনিয়াস ইন্টেন্সিটি একটা রেইন স্টর্মের সময় হাইটোগ্রাফের মাধ্যমে আমরা কম্পিউট করে থাকি, তোমরা নিশ্চয়ই জানো এটা। ইন্টেন্সিটি বলেছে, রান অফ বললে কিন্তু আমরা অন্য কিছু দেখতাম, কিন্তু যেহেতু ইন্টেন্সিটি বলেছে অবভিয়াসলি ইট ইজ হাইটোগ্রাফ, ঠিক আছে। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখবো। ম্যাক্সিমাম রেট অ্যাট উইচ এ গিভেন সয়েল অ্যাট এ গিভেন টাইম ক্যান অ্যাবজর্ব ওয়াটার ইজ ডিফাইন্ড অ্যাজ। তো একটা সিঙ্গেল টাইমে যতটা ওয়াটার অ্যাবজর্ব করতে পারে সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। Question number 17, for small turbulent streams the most suitable method for determining stream discharge, সবথেকে সুইটেবল যেটা থাকে সেটা হচ্ছে স্মল টার্বুলেন্ট স্ট্রিমস, যেটা কিনা অ্যাকচুয়ালি হিলস বলা যেতে পারে। তো সেখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ডাইলিউশন। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে দেখবো। 6-hour unit hydrograph of a catchment of a triangular shape with a time base 75 hours, peak discharge বলে দিয়েছে, তাহলে ক্যাচমেন্ট এরিয়াটা কি হবে। তো দেখো ফর্মুলা ইজ ভেরি সিম্পল, পিক ডিসচার্জ যেটা হাফ ইন্টু তার যে এরিয়াটা 75 ইন্টু 40 ইন্টু 60 কারণ আমাদেরকে সেটা করতে হচ্ছে 75 আওয়ার্স যেহেতু আছে সেটাকে মিটার্স পার সেকেন্ড, কারণ এখানে মিটার কিউব পার সেকেন্ড আছে 40, দ্যাট ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু 10 to the power 6 ইন্টু 1/100, 10 to the power 6 কারণ এটা কিলোমিটার স্কোয়ার। সো এখানে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে মানে তোমরা হিসেব করে দেখো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 19 এর দিকে এগোলাম। The peak value of a 2-hour unit hydrograph of a medium catchment as compared to 1-hour unit hydrograph of the same catchment। তো দেখো একটা জিনিস বলি, পিক ভ্যালুটা কিন্তু কি হবে, একই ক্যাচমেন্ট আছে 2-hour unit hydrograph আর 1-hour unit hydrograph, তো 1 ঘন্টায় 2-hour unit hydrographe কি হবে, পিক ভ্যালু যেটা থাকবে না 1-hour unit hydrographe ক্ষেত্রে পিক ভ্যালুটা কি হবে, অনেক দেরি করে আসবে 2-hour এর ক্ষেত্রে, তো পিক ভ্যালু উইল কাম লেটার, ঠিক আছে। তো এটা আমি এভাবে বলতে পারছি না টোয়াইস ইকুয়াল হাফ, মানে এটা ঠিক সেরকমভাবে এক্স্যাক্টলি বলা যায় না। তো ওকে, ইট উইল কাম ল্যাডার, ঠিক আছে। সো তোমরা এটা কারেক্ট আনসার কী হবে জানিও। কোয়েশ্চেন নাম্বার 20, ফর এস্টিমেটিং পিক ডিসচার্জ ফর ফর্মুলা
Q equal to CA to the power 2 by 3 is given by CA to the power 2 by 3 আমরা সবাই জানি এটা রাইভস ফর্মুলা আর ডিকেন্স ফর্মুলা হচ্ছে CA to the power 3 by 4 পিক ডিসচার্জ ঠিক আছে এটা কিন্তু মনে রেখো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোচ্ছি কোয়েশ্চেন নাম্বার 21 দ্য প্রসেস বাই উইচ রেন ওয়াটার এন্টার্স দ্য সারফেস অফ আর্থ তো যেটার সাহায্যে রেন ওয়াটার যেটা আছে সেটা পৃথিবীর যে আমাদের যে আর্থ সারফেস আছে বা সয়েলের মধ্যে এন্টার করে সেটাকে বলে হচ্ছে ইনফিল্ট্রেশন ঠিক আছে পার্কুলেশন শিপেজ অ্যাবজর্পশন দিজ আর টার্মস রিলেটেড টু সয়েল মেকানিক্স তোমরা জানো সবাই কিন্তু এখানে যেহেতু রেন ওয়াটার বলছে সেহেতু আমরা উইল গো ফর ইনফিল্ট্রেশন কোয়েশ্চেন নাম্বার 22 লাইন অন এ ম্যাপ জয়নিং পয়েন্টস ফ্রম উইচ টাইম অফ ট্রাভেল অফ ওয়াটার টু রিচ আউটলেট পয়েন্ট অন এ বেসিন ইজ ইকুয়াল ইজ কল্ড তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন ম্যাপ যেটা ম্যাপে জয়েন করে টাইম অফ ট্রাভেল থেকে আউটলেট পয়েন্টে রিচ করার জন্য একই সেম টাইম অফ ট্রাভেল যদি থাকে তাহলে সেটাকে বলি আমরা আইসোক্রোন অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 23 ফর এ রিভার সেকশন অবজার্ভড ফ্লাড হাইড্রোগ্রাফ পিক ইজ 1000 cumecs দ্য বেস ফ্লো অফ দ্য রিভার ইজ 200 cumecs ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ পিক কত হবে ভেরি সিম্পল আমরা যেটা আমাদের যে হাইড্রোগ্রাফ আছে সেই হাইড্রোগ্রাফ থেকে বেস ফ্লোকে বাদ দিলেই আমরা ডিআরএইচ পাই সেটা তাহলে 1000 মাইনাস 200 সো কারেক্ট আনসার ইজ অপশন এ চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগোবো কোয়েশ্চেন নাম্বার 24 এর দিকে এগোচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 24 কি বলছে দেখবো লেসিস রিজাইন্স কাভার ডেপথ সবাই জানি লেসিস রিজাইন্স কাভার ডেপথ 1.35 কিউ স্কোয়ার এফ হোল টু দি পাওয়ার 1/3 অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার বাকিগুলো হওয়ার কোনো চান্স নেই 1.35 কিউ স্কোয়ার ইজ ইম্পর্টেন্ট এটা মাথায় রেখো Question number 25 modified Penman's equation is used for estimation of modified Penman's equation কিসের জন্য ব্যবহার করি আমরা evapotranspiration option B is the correct answer question number 26 rain simulators are used to determine rain simulators কি determine করে এই অপশনগুলোর মধ্যে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে দেখে নেব ইউনিট হাইড্রোগ্রাফ রেফার্স টু ওয়ান ইউনিট অফ ইউনিট হাইড্রোগ্রাফ জানো নিশ্চয়ই এক ইউনিট অফ রেইনফল এক্সেস এটা কিন্তু ভুল করো না ইউনিট হাইড্রোগ্রাফের উদ্দেশ্যই হচ্ছে 1 সেন্টিমিটার রেনফল এক্সেসকে কিন্তু ও কিন্তু কনসিডার করে কোয়েশ্চেন নাম্বার 28 দেখে নেব সুগার কেন কি আমরা জানি সুগার কেন হচ্ছে একটা অ্যানুয়াল ক্রপ এটা কিন্তু রবি বা খারিফ নয় এটা সেই জন্য ওভারল্যাপ অ্যালাউন্স যেটা থাকে সেখানে সুগার কেনটাকে কনসিডার করা হয় সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 29 দেখে নেব ফর সেম অ্যামাউন্ট অফ রেনফল অ্যান্ড ইকুয়াল ক্যাচমেন্ট এরিয়া রান অফ উইল বি হাইয়েস্ট কোথায় সব থেকে বেশি রান অফ হবে তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি ইন আ ফরেস্ট সব থেকে বেশি রান অফ হচ্ছে ফরেস্টে কোয়েশ্চেন নাম্বার 30 দ্য অ্যানুয়াল yield অফ এ সেকশন অফ এ স্ট্রিম ক্যান বি বেস্ট অ্যাসেসড বাই সব থেকে বেশি ভালো অ্যাসেস করা যায় সেটা হচ্ছে স্ট্রিম গেজিং অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার স্ট্রিম গেজিং কোয়েশ্চেন নাম্বার 31 কি বলছে দেখে নেব কারেন্ট মিটারস আর ইউজড ফর মেজারিং কারেন্ট মিটার কিসের জন্য ইউজ হয় সেটা হচ্ছে ভেলোসিটি অফ স্ট্রিম সেকশনের জন্য আমরা কারেন্ট মিটারকে ব্যবহার করি চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32 স্টাফ গেজেস আর ইউজড ফর মেজারিং তো আমরা জানি স্টাফ গেজ কিসের জন্য ইউজ হয় সেটা হচ্ছে ওয়াটার সারফেস এলিভেশন অপশন বি ইজ দ্য correct answer question number 33 দেখে নেব when FSL of a canal bed lies between the bed level and HFL of the drain the cross drainage work provided is তো এখানে cross drainage work কোনটা আমরা প্রোভাইড করি সেটা হচ্ছে দেখো এটা কি বলতে চাইছে আমরা ফার্স্টে ছবিটা আঁকি HFL যেটা আছে that is between the bed level and FSL তাহলে obviously HFL যেটা আছে FSL of the canal is between the bed level and HFL তো এখানে নিশ্চয়ই FSL থাকবে FSLটা HFL আর বেড লেভেলের মধ্যে তো এখানে কিন্তু একটা জিনিস বলেনি যে ক্যানেলটা ড্রেনের উপর যাচ্ছে না ড্রেনটা ক্যানেলের উপর যাচ্ছে তো সেক্ষেত্রে নর্মালি যদি আমরা ধরে নিই যে ক্যানেলটা ড্রেনের উপর দিয়ে যাচ্ছে তাহলে কিন্তু সাইফন অ্যাকুইডাক্ট আর যদি ড্রেনটা ক্যানেলের উপর দিয়ে যায় তাহলে কিন্তু সুপার প্যাসেজ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34 লেসিস ইকুয়েশন ক্যান বি ইউজড ফর ক্যানেলস উইচ আর ইন লেসিস ইকুয়েশন ক্যানেলস যেটা থাকে সেটা হচ্ছে ট্রু রিজাইমে থাকে তবেই লেসিস ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল হয় কোয়েশ্চেন নাম্বার 35 দেখে নেব স্টেবল ওয়াটারওয়ে রিকোয়ার্ড ফর এ রিভার ইন অ্যালুভিয়াল প্লেন ক্যারিং আ ডিসচার্জ অফ 1600 cumecs তো লেসিস ফর্মুলা ওয়াইজই আমরা বলতে পারি 4.75 রুট আন্ডার কিউ তো যদি আমরা সেটা করি সিম্পল এটা 1600 মানে 40 মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাবো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 36 দেখে নেব কন্ট্যুর ক্যানেলস ইউজুয়ালি নিড কন্ট্যুর ক্যানেলের কি প্রয়োজন ঠিক আছে কন্ট্যুর ক্যানেলের মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে কন্ট্যুর ক্যানেলস আর প্যারালাল টু কন্ট্যুর লাইন্স ঠিক আছে কন্ট্যুর লাইন্সের সাথে প্যারালাল হচ্ছে কন্ট্যুর ক্যানেলস এবার দেখো বাকি যে তিনটে যেগুলো রয়েছে সেই তিনটে কিন্তু আমরা কোনো ক্রস ড্রেনেজ ওয়ার্ক লাগে না বা প্যারালাল টু ন্যাচারাল ড্রেনেজ যেটা যায় বা বোথ সাইডকে ইরিগেট করে সেটা হচ্ছে রিজ ক্যানেল ঠিক আছে আর এই দুটো যেটা রয়েছে এটা হচ্ছে
সাইড স্লোপ ক্যানেলের ক্ষেত্রে, ঠিক আছে। সো কারেক্ট আনসার ইজ অপশন এ, নো ক্যানেল ফল স্ট্রাকচার, কোনো ক্যানেল ফল স্ট্রাকচার কিন্তু কন্ট্যুর ক্যানেলসে লাগে না। কোয়েশ্চেন নাম্বার 37 দেখে নেব, ইন আ ক্যানেল নেটওয়ার্ক সিস্টেম ফর ইরিগেশন মেন ক্যানেলের কাজটা কি? মেন ক্যানেলের দেখো, মেন ক্যানেল থেকে তো ডাইরেক্টলি ফিল্ডে ওয়াটার সাপ্লাই হয় না বা ক্রপের সাথেও রিলেশন নেই, ঠিক আছে। তো মেন ক্যানেলের কাজ কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ইরিগেশন ওয়াটারকে সাপ্লাই ডাইরেক্টলি না করা, তাকে ব্রাঞ্চ ক্যানেলে পাঠানো, এইভাবে যায়, সেই জন্যই মেন লসগুলোও হতে থাকে। চলো কোয়েশ্চেন নাম্বার 38 দেখে নেবো, সিল্ট এক্সক্লুডার্স আর প্রোভাইডেড। দেখো সিল্ট এক্সক্লুডার কোথায় দেওয়া হয়? আমরা জানি যে সিল্ট এক্সক্লুডার সবসময় কিন্তু রিভার বেডে দেওয়া হয়, আপস্ট্রিম অফ ক্যানেল হেড রেগুলেটর, CHR ক্যানেল হেড রেগুলেটরের আপস্ট্রিমে দেওয়া হয়। তো আমরা বলতে পারি অপশন এ, নিয়ার দ্য ক্যানেল হেড রেগুলেটর, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 39 দেখে নেবো, সাপ্লাই অ্যাট ক্যানেল হেড শুড বি ইকুয়াল টু। তো ক্যানেল হেডের সাপ্লাই শুড বি অবভিয়াসলি ইকুয়াল টু গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট, কারণ এরপরে লসগুলো হবে, তো সেখান থেকে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট বা ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট আমরা পাবো। সো এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 40, when a canal passes above a river with canal bed level above river HFL it is called। আবারও দেখো এই কোয়েশ্চেনটাতে কিন্তু আমরা, তার মানে আমরা কিন্তু ক্রস ড্রেনেজ ওয়ার্কস থেকে দুটো কোয়েশ্চেন আমরা পেলাম একই ধরনের। তো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এটা কিন্তু এই শুধু নয়, এটা আমাদের যে অ্যাগ্রি ইরিগেশনের পেপার যেটা আমরা পরীক্ষা হতে পারে, তো সেই অ্যাগ্রি ইরিগেশনেও কিন্তু এটা ভীষণভাবে এই পেপারটা কিন্তু কাজে লাগবে। সো এটা কিন্তু ভালো করে দেখে নিও তোমরা, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার কি হবে? ক্যানেল বেড, রিভারের ক্যানেল বেড। তো এখানে যে রিভার যেটা বলছে সেটাকে আমরা বলতে পারি ন্যাচারাল রেন। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, অ্যাকুইডাক্ট, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41-এর দিকে এগোচ্ছি। ব্যালেন্সড ক্যানেল ইজ প্রেফার্ড বিকজ, ব্যালেন্সড ক্যানেল মানে অবভিয়াসলি ফিলিং, যেটা ব্যালেন্সিং ডেপথের সাথে নিশ্চয়ই একটা সম্পর্ক হিসেব যদি ধরি আমরা, তাহলে আমরা জানি যে ফিল ইকুয়াল টু কাট ওই একই জিনিস, তাহলে এটা অবভিয়াসলি ইকোনমিক্যাল। কোয়েশ্চেন নাম্বার 42 দেখে নেবো, number of cross drainage structure will be least if the canal is constructed। cross drainage structure সব থেকে কম হবে if it is constructed across the contours, মানে হচ্ছে পারপেন্ডিকুলার, মানে হচ্ছে সাইড স্লোপ, যেটা একটু আগেই বললাম, সাইড স্লোপ ক্যানেল যদি হয় তাহলে সব থেকে কম ক্রস ড্রেনেজ ওয়ার্কস লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেন 43, ক্যানেল ফলস আর প্রোভাইডেড ওয়েন জেনারেল গ্রাউন্ড স্লোপ। ক্যানেল ফলস কখন দেওয়া হয়? যখন জেনারেল গ্রাউন্ড স্লোপটা স্টিপার দ্যান ডিজাইন বেড স্লোপ অফ দ্য ক্যানেল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 44 দেখে নেবো, সিল্টিং বেসিন ইজ প্রোভাইডেড অ্যাট দ্য ডাউনস্ট্রিম ফ্লোর অফ এ রেগুলেটর। সিল্টিং বেসিনের কাজ কি? সিল্টিং বেসিন যেহেতু বলছে, তো এখানে সিল্টিং বেসিন অবভিয়াসলি trapped silt in the downstream floor, option B is the correct answer। downstream এ যে silt থাকবে সেটাকে কিন্তু কালেক্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 45, waterway P suggested in design of bridge, একটু আগে আমরা করেছি অপশন এ 4.75 root under Q। কোয়েশ্চেন নাম্বার 46 এর দিকে এগোবেন, ডিজাইন অফ earthen channel most commonly used value of roughness coefficient may be taken as। তো দেখো এখানে কিন্তু কোএফিসিয়েন্ট যেটা থাকে, রাফনেস কোএফিসিয়েন্ট, সেটা 0.016 থেকে 0.033 এর মধ্যে হয়। এবার তাহলে এখানে দুটো অপশনের মধ্যে হতে পারে সি অথবা ডি, সিটা হওয়ার চান্স বেশি। তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের কোনটা ঠিক মনে হচ্ছে। Question number 47 দেখে নেবো, hydraulic mean radius of a lined canal of triangular cross section with usual round bottom having depth of flow d, side slopes theta with horizontal। আমরা সবাই জানি এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, হাফ দ্য ডেপথ হয়ে যায় hydraulic mean radius। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48 কি বলছে দেখে নেবো, ফ্লো নেট আন্ডার আ hydraulic structure has 5 flow with 10 equipotential drops। ঠিক আছে, দেখো ফ্লো চ্যানেল আছে 5টা আর তার সাথে 10 equipotential drops আছে। পারমিয়েবিলিটি অফ বেড মেটেরিয়াল বলে দিয়েছে, সিপেজ বার করতে হবে, কোয়ান্টিটি অফ সিপেজ, যেটা কিনা অ্যাকচুয়ালি কিছুই না, ডিসচার্জ যেটা সিপেজ ডিসচার্জ যেটা, সেটাই কিন্তু বার করতে হবে। সো কিউ ইকুয়াল টু আমরা জানি KH ইন্টু NF বাই ND। সিম্পল ফর্মুলা পুট করে দাও, কে এর জায়গায় 1.5 10⁻⁻⁴, এইচ এর জায়গায় বসিয়ে দেবে 3 মিটার, আর NF হচ্ছে ফ্লো চ্যানেল যেটা আছে 5 ডিভাইডেড বাই 10। যদি আমরা ক্যালকুলেট করি অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 49 দেখে নেবো, ইন ডাইভারশন হেডওয়ার্ক if major part or entire ponding of water is achieved by permanent raised crest then it is known as। তো দেখো যদি মেজর পার্টটা যেটা থাকে সেটা পন্ডিং এর সাহায্যে বা কোনো রেস্ট ক্রেস্ট এর সাহায্যে কোনো অ্যাচিভ করা হয় তাহলে সেটা হচ্ছে ওয়ার, আর মাইনর পার্টটা গেটসের থ্রু তাহলে সেটা ওয়ার। আর উল্টোটা যদি হয়, মানে মেজর পার্টটা যদি গেটসের মাধ্যমে এবং মাইনর পার্ট হচ্ছে পার্মানেন্ট রেস্ট ক্রেস্টের মাধ্যমে, তাহলে সেটা হয়ে যায় ব্যারেজ। ঠিক আছে, এখানে আমাদের ওয়ার হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 50 দেখে নেবো, ক্রেস্ট লেভেল অফ আন্ডার স্লুইস ব্রিজ আর কেপ্ট। তো দেখো এখানে যেহেতু আন্ডার স্লুইস বলেছে, আন্ডার স্লুইসের আর এক নাম আমরা জানি
স্কাওয়ারিং স্লুইস, সেই জন্য অবভিয়াসলি ইট ইজ দ্য ডিপেস্ট বেড লেভেল অফ দ্য রিভার ফর নন মনসুন ফ্লো। এটা কেন রাখা হয় ডিপেস্ট বেড লেভেল? যাতে করে স্কাওয়ার করতে পারে। নন মনসুন ফ্লোতে তো তোমার জলের লেভেল কমে যায়, তো অবভিয়াসলি স্কাওয়ার যাতে করতে পারে সেই জন্য ডিপেস্ট বেড লেভেলে রাখা হয়। Question number 51 দেখে নেব, barrage installed in alluvial reach of a river, the scour depth likely to occur at the downstream of impervious floor। তো দেখো আমরা জানি স্কাওয়ার ডেপথের ফর্মুলা তো নিশ্চয়ই জানো, একটু আগেই ডিসকাস করেছি 1.35 Q square by A whole to the power 1/3। তো 2 times of লেসি স্কাওয়ার ডেপথ হয়ে যাবে কারেক্ট আনসার। আর যদি আপস্ট্রিমের ক্ষেত্রে আমরা যদি স্কাওয়ার ডেপথটাকে বার করি তাহলে সেটা হয়ে যাবে 1.5, ঠিক আছে, 1.5 ইন্টু লেসি স্কাওয়ার ডেপথ। কিন্তু এখানে যেহেতু ডাউনস্ট্রিম বলেছে তাই 2 ইন্টু লেসি স্কাওয়ার ডেপথ। কোয়েশ্চেন নাম্বার 52 দেখে নেব, এ ব্যারেজ ইজ, ব্যারেজ জিনিসটা কি? ব্যারেজ হচ্ছে রেজেস দ্য আপস্ট্রিম ওয়াটার লেভেল ইন দ্য রিভার, এটাই ব্যারেজের কাজ, কারণ এতে তো আমরা জানি যে গেটস থাকে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 53 দেখে নেব, long continuous vertical wall having negligible thickness and embedded in the ground up to a depth d retains water on one side up to height h above the ground। তো দেখো এটা এক্সিট গ্রেডিয়েন্টের ফর্মুলা আমরা সবাই জানি, এক্সিট গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে h বাই ডি পাই ইন্টু 1 বাই লামডা, ঠিক আছে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যেখানে লামডার ভ্যালুটা যদি জিজ্ঞেস করে তাহলে বলতে হবে লামডা হচ্ছে 1 প্লাস রুট আন্ডার 1 প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এখানে আলফা হচ্ছে বি বাই ডি, এবার যদি আলফাটা না থাকে তাহলে আমরা সেটাকে নেগলেক্ট করে দিতে পারি, মানে লামডা জিনিসটা নেগলেক্টেড হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 54 দেখে নেব, ফর ওয়ার্ডস অ্যান্ড ব্যারেজেস অন পারমিয়েবল ফাউন্ডেশন ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্ট। ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্ট আমরা সবাই জানি HL বাই L হচ্ছে এক্সিট গ্রেডিয়েন্ট, তো অবভিয়াসলি ডিপেন্ডস অন লেন্থ অফ দ্য ফ্লোর অ্যান্ড সাম অফ ডেপথ অফ শিট পাইলস। Option A is the correct answer. Question number 55 দেখে নেব, a barrage on permeable foundation has 5.6 meter height of stored water. Creep length according to Bly's creep theory is 60 meter. Specific gravity of floor material is 2.4. Thickness of downstream of barrage at a point where creep length is 30 meter. তো দেখো ডাউনস্ট্রিম থিকনেস যেটা থাকে সেটা হচ্ছে h ড্যাশ মাইনাস টি ডিভাইডেড বাই GC মাইনাস 1। এখানে জি বলে দিয়েছে, সবকটা ভ্যালুই কিন্তু গিভেন। পুট করে দেখো সম্ভবত অপশন ডি আসবে, তাও একবার ক্যালকুলেট করে নিও। কোয়েশ্চেন নাম্বার 56 কি বলছে দেখে নেব, ডাইভারশন হেডওয়ার্কস লোকেটেড ইন বোল্ডার স্টেজ অ্যাজ কম্পেয়ার টু দোজ লোকেটেড ইন ট্রপ স্টেজ। একটা জিনিস বলি, কোনো রকি স্টেজ বা অন্য কোনো স্টেজে কিন্তু ডাইভারশন হেডওয়ার্কস জেনারেলি করা হয় না, বোল্ডার বা ট্রাফকেই প্রেফার করা হয়। তার মধ্যেও কিন্তু বোল্ডার স্টেজ বা ট্রাপ স্টেজটাকে মেনলি প্রেফার করা হয়। তো কেন হয়, মানে বোল্ডার স্টেজে কি থাকে, বোল্ডার স্টেজের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে লেন্থ অফ দ্য ওয়ার প্রপার যেটা থাকে সেটা কম থাকে। বাকি যেগুলো আছে যেমন ধরো সাবসয়েল ফ্লো বা যেগুলো আছে সেগুলো সব কিন্তু ট্রাপ স্টেজের ক্ষেত্রে ভ্যালিড। কোয়েশ্চেন নাম্বার 57 দেখে নেবো, ডিউরিং সিপেজ ফ্লো ব্যারেজ মে ফেল বাই, সিপেজ হওয়ার ফলে একটাই জিনিস হয় সেটা হচ্ছে পাইপিং। কোয়েশ্চেন নাম্বার 58 দেখবো, in a barrage with horizontal floor length of 40 meter and 10 meter deep downstream cut exit gradient with a seepages of 6 meter assuming constant rate of loss। তো দেখো সিম্পল ফর্মুলা HL বাই L যদি বসিয়ে দাও 6/40, সো কারেক্ট আনসার ইজ অপশন ডি 0.15। Question number 59 দেখবো, percentage pressures expressed as percentage of total head before correction of floor thickness at the inside corner and bottom of downstream pile। একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, দুটো যেটা কারেকশন বলে দিয়েছে, RL গুলো বলে দিয়েছে, মানে RL থেকে আমরা হাইটটা পেয়ে যাব, আর থিকনেস অফ ফ্লোরও বলে দিয়েছে, কারেক্টেড প্রেশার অ্যাট দ্য ইনসাইড কর্নার। তো এখানে সম্ভবত অপশন সি হয়ে যাওয়ার চান্স বেশি, তোমরা একবার চেক করো, এটা একটু ডিফারেন্ট, সো ইটস নট পসিবল ফর মি টু আনসার। তোমরা কিন্তু কমেন্ট করো যদি তোমরা পারো, তোমরাও আমাকে জানাও। কোয়েশ্চেন নাম্বার 60 কি বলছে আমরা দেখে নেবো, বেডলেট অফ দ্য রিভার ইজ ডিনাইড এন্ট্রি ইনটু দ্য ক্যানেল বাই কনস্ট্রাক্টিং। তো যে বেডলোড বা সিল্ট লোড যেটা থাকে না, সেটাকে ক্যানেলে ঢোকার আগে যে রেস্ট্রিক্ট করে, এন্ট্রি রেস্ট্রিক্ট করে দেয়, মানে ঢোকার আগে যদি রেস্ট্রিক্ট করে সেটা হচ্ছে সিল্ট এক্সক্লুডার, আর যদি ঢোকার পরেও বের করা যায় সেটা হচ্ছে সিল্ট ইজেক্টারের মধ্যে, এটা হচ্ছে আফটার এন্ট্রি, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মনে রেখো, এটা ভুল করো না। চলো কোয়েশ্চেন নাম্বার 61 এর দিকে এগোবো। এক্সিট গ্রেডিয়েন্ট কাকে বলে? এক্সিট গ্রেডিয়েন্ট হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দ্য পিজোমেট্রিক হেড, মানে হাইট যেটা থাকে, প্রেশার হেড যেটা থাকে, সেটার গ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে এক্সিট গ্রেডিয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 62 দেখবো, ব্লাইস ক্রিপ থিওরিতে, ব্লাইস ক্রিপ থিওরির একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে কিনা হরাইজেন্টাল আর ভার্টিক্যাল কাট অফের মধ্যে কিন্তু কোনো ডিস্টিংশন করা হয়নি। আর যেটা হচ্ছে
পাইপিং করার জন্য এখানে যেমন বলেছে কাট অফ অ্যাট ডাউন স্ট্রিম, না পাইপিং প্রিভেন্ট করার জন্য কিন্তু এখানে সাফিসিয়েন্ট ক্রিপ লেন্থ যেটা আছে সেটাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সাফিসিয়েন্ট ক্রিপ লেন্থ, কাট অফ দিয়ে নয়। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 63 কি বলছে দেখবো, আন্ডার স্লুইস পোর্শন অফ এ ব্যারেজ শুড বি শো ডিজাইন দ্যাট দ্য রিভার বে পোর্শন। আন্ডার স্লুইস আবারও বলছি, আন্ডার স্লুইস কিন্তু স্কাউরিং স্লুইস, তো এটা হচ্ছে মানে এটা কিন্তু ওই সেডিমেন্টটাকে সেটেল করার জন্যই উদ্দেশ্য এটার। তো আন্ডার স্লুইসের যে বে পোর্শন থাকে সেটাকে কিন্তু ওয়াইড করা উচিত যাতে করে সেডিমেন্টগুলো সেটেল করতে পারে, অপশন সি। Question number 64. Immediately after construction on a barrage, the specific gravity at downstream reach of the soil is 2.66. Porosity. তো দেখো আমরা জানি যে ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট যেটা থাকে সেটা 1 মাইনাস এন ইন্টু জি মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তো এটা যদি পুট করার পরে ভ্যালুটা পেয়ে যাবে সিম্পল, কিন্তু এখানে কিন্তু কোনো আইসি যেটা আছে সেটা কিন্তু ভুলে দেওয়া নেই, 1 ধরে নেবো। যদি আমরা 1 ধরে করি তাহলে একটা ভ্যালু আসবে সম্ভবত 0.4, তোমরা দেখো ক্যালকুলেট করে এটা দেখো। পরের কোয়েশ্চেনটাও কিন্তু সেম টু সেম, কোয়েশ্চেন নাম্বার 65। দেখো একই জায়গা থেকে বারবার কোয়েশ্চেন আসছে কারণ পুরো পেপারটাই ইরিগেশন রিলেটেড, তো ইরিগেশনের খুঁটিনাটি এবং ডিটেলস কনসেপ্ট কিন্তু না জানলে এই পেপারটাকে সলভ করা পসিবল নয়, ঠিক আছে। তো সেফ এক্সিট গ্রেডিয়েন্ট উইথ এ ফ্যাক্টর অফ সেফটি 4.15, সেফ এক্সিট গ্রেডিয়েন্টটা বলে দিয়েছে, একই ফর্মুলা 0.15 ইকুয়াল টু 1 মাইনাস এন ইন্টু 2.66 মাইনাস 1 পুট করে দেবো, সেটাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ডিভাইড করে দেবো, পোরাসিটি পেয়ে যাবো 0.225 এরকম কিছু একটা আসবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 66 কি বলছে দেখে নেবো, টাইপ অফ সুটেবল ফর কনস্ট্রাকশন ইন ন্যারো ভি শেপড গর্জ হ্যাভিং সাউন্ড কম্পিটেড রক অন সাইড স্লোপস। তো যেখানে ভি শেপড একটা ভ্যালি থাকবে সেখানে আমরা আর্চ ড্যাম কনস্ট্রাক্ট করি। Question number 67 দেখে নেবো, a dam primarily constructed to reduce flood peaks by impounding the flood flow in excess of capacity of downstream channel, সেটাকে বলা হয় ডিটেনশন ড্যাম, ঠিক আছে। ডাইভারশন ড্যাম কি করে, জলটাকে কিন্তু আটকায়, জলটাকে ডাইভার্ট করে দেয়, কিন্তু ডিটেনশন ড্যাম কি করে, এটা হচ্ছে ইম্পাউন্ড করে, ইম্পাউন্ডিং যেটা বলেছে স্টোর করে রাখে, ঠিক আছে, যাতে পরবর্তী ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা যায়, ঠিক আছে। চলো Question number 68 কি বলছে দেখে নেবো, স্টেবিলিটি অ্যানালিসিস অফ ডাউনস্ট্রিম স্লোপ অফ অ্যান আর্থেন ড্যাম ইজ এসেনশিয়ালি ক্যারিড আউট ফর। স্টেবিলিটি অ্যানালিসিস ডাউনস্ট্রিম স্লোপের ক্ষেত্রে ফুল রিজার্ভার কন্ডিশনে কিন্তু ক্যারি আউট করা হয়, আপস্ট্রিম স্লোপের ক্ষেত্রে সাডেন ড্রডাউন কন্ডিশনটাকে নেওয়া হয়। Question number 69 দেখে নেবো, ইন জোন রোল্ড আর্থফিল ড্যাম সেন্ট্রাল কোর জোন, সেন্ট্রাল কোর জোনের কাজ কি, সেন্ট্রাল কোর জোন হচ্ছে সিপেজ লস যেটা থাকে সেটাকে চেক করে, আউটার জোনের যে কাজটা, আউটার জোন যে কাজটা করে সেটা কি, সেটা কিছুই না, সেটা স্টেবিলিটিকে চেক করে। আর যে ট্রানজিশন জোনটা থাকে সেই ট্রানজিশন জোনটা কি করে, ট্রানজিশন জোনটা পাইপিংটাকে চেক করে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মনে রাখো, এই তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো ছবিটা দেখো তাহলেই বুঝতে পেরে যাবে খুব ভালোভাবে। কোয়েশ্চেন নাম্বার 70, রকটো, রকটো আমরা জানি, সবাই জানি রকটো হচ্ছে রকফিল ড্যামে তো রকই রক, তো রকটো আলাদা করে দিতে হয় না, অপশন বি আর্দেন ড্যাম, ঠিক আছে, আর্দেন ড্যাম ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 71 দেখে নেবো, আপলিফট ফোর্স ওয়েন অ্যাক্টিং ইন আ গ্র্যাভিটি ড্যাম ইনক্রিজেস দ্য ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট। আমরা সবাই জানি আপলিফট ফোর্সটা কীভাবে কাজ করে, দেখো এটা যদি ড্যাম হয়, ড্যাম বডি হয়, তো আপলিফট ফোর্সটা উল্টো দিক থেকে আসে, তো অবভিয়াসলি ইট প্রোটেক্টস এগেনস্ট দ্য ওভারটার্নিং, মানে এটা স্টেবিলিটি দেয় অ্যাকচুয়ালি, এটা কিন্তু ড্যাম বডিটাকে স্টেবিলিটি দেয়, এটা ওভারটার্নিংটাকে আর কি ব্যালেন্স করে। চলো কোয়েশ্চেন নাম্বার 72, ডিজাইন ফ্লাড ইজ আন্ডার এস্টিমেটেড বাই অ্যান আর্থেন ড্যাম মে ফেল ডিউ টু। যদি ডিজাইন ফ্লাডটাকে ভুল করেও আন্ডার এস্টিমেট করা হয় তাহলে কিন্তু ওভার টপিংয়ের কারণে ড্যাম ফেল করবে, আর্থেন ড্যাম। চলো কোয়েশ্চেন নাম্বার 73 দেখে নেবো, ফ্রেটিক লাইন, ফ্রেটিক লাইন কি, ফ্রেটিক লাইন হচ্ছে একটা স্ট্রিম লাইন, ভুল করো না, ইকুইপোটেনশিয়াল লাইন হচ্ছে যদি এইভাবে যায় তাহলে ফ্রেটিক লাইনটা ঠিক এইভাবে যায়, ফ্রেটিক লাইনটা ফার্স্ট যে স্ট্রিম লাইনটা সেটাকে বলা হয় ফ্রেটিক লাইন, আর এরা দুজন মিলে একটা নেটওয়ার্ক তৈরি করে যেটাকে বলা হয় ফ্লোনেট। চলো কোয়েশ্চেন নাম্বার 74, লাইন উইদিন আ ড্যাম এম্ব্যাঙ্কমেন্ট বিলো উইচ দেয়ার এক্সিস্ট পজিটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেটিক লাইন, তাই আর ডিসকাস করিনি আগের কোয়েশ্চেনে। আর অ্যাবাভ যেটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, মানে অ্যাটমসফেরিক প্রেশার থাকে হচ্ছে ফ্রেটিক লাইনে। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগোবো, কোয়েশ্চেন নাম্বার 75, ওয়েভ হাইট অন আপস্ট্রিম ফেস অফ এ ড্যাম ডিপেন্ডস অন। তো দেখো আমরা ওয়েভ যেটা, আমরা ওয়েভ ফোর্স যেটা, ওয়েভ প্রেশার, ওয়েভ হাইটটাকে ক্যালকুলেট কীভাবে করা হয়, 0.032 রুট আন্ডার ভি এফ, যেখানে এফটাকে বলা হয় ফেচ, ভিটাকে বলা হয় উইন্ড ভেলোসিটি। তো
তো এটার উপরে আরও এক্সট্রা কিছু অ্যাডিশন ফর্মুলা আছে, তোমরা দেখো ওটা, যেটা কিনা এই ফেজটার উপরে ডিপেন্ড করে। ফেজটা যদি 32 কিলোমিটারের কম হয় তাহলে একটা ফর্মুলা, বেশি হলে আর একটা ফর্মুলা। তো এটা বেসিক্যালি দুটো জিনিসের উপর, উইন্ড ভেলোসিটি আর ফেজের উপর ডিপেন্ড করে। অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 76, ফর স্টেবিলিটি অফ আপস্ট্রিম স্লোপ অফ অ্যান আর্দেন ড্যাম মোস্ট ক্রিটিক্যাল কন্ডিশন। একটু আগেই আমরা করেছি ডাউনস্ট্রিমের জন্য, আমি বলেছি ডাউনস্ট্রিমের জন্য আর কি যেটা আমরা করলাম ঠিক জাস্ট একটু আগে করেছি, সেটা হচ্ছে ফুল রিজার্ভার কন্ডিশন আর সাডেন ড্রডাউন ফর আপস্ট্রিম কেস। ওকে, অপশন এ, সাডেন ড্রডাউন। কোয়েশ্চেন নাম্বার 77 কি বলছে দেখে নেব। সিপেজ ফ্লো থ্রু আ পোরাস ফাউন্ডেশন আর বডি অফ এ ড্যাম, পাইপিং। পাইপিংটা কেন হয়? ডিউ টু ডিসলজিং অফ সয়েল গ্রেনস বাই পারকোলেটিং ওয়াটার। সয়েল গ্রেনস যেটা থাকে সেটা ডিসলজিং হয়ে যায়, সেই জন্যই পাইপিং হয়। কোয়েশ্চেন নাম্বার 78, ম্যাক্সিমাম হাইট অফ এ লো ড্যাম ইজ গিভেন বাই। তো লো ড্যাম যেটা থাকে বা হাই ড্যাম যেটা থাকে সেটাকে ডিটারমাইন করার ফর্মুলা হচ্ছে H=F/W S+S-C+1। এটার থেকে বেশি হয়ে গেলে হাই ড্যাম, কম হলে লো ড্যাম বা ইকুয়াল হলেও লো ড্যাম। চলো, কোয়েশ্চেন নাম্বার 79, টু প্রিভেন্ট স্লাউইং অ্যান আর্দেন ড্যাম ইট ইজ নেসেসারি টু প্রোভাইড। স্লাউইংটাকে প্রিভেন্ট করে হচ্ছে রিপ্র্যাপ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বাকিগুলো একটাই কাজ করে, সেটা হচ্ছে সিপেজ কন্ট্রোল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখো, বাকিগুলো কিন্তু সিপেজ কন্ট্রোল করে। চলো, কোয়েশ্চেন নাম্বার 80 কি বলছে দেখে নেবো। প্র্যাকটিক্যাল প্রোফাইল অফ এ লো গ্র্যাভিটি ড্যাম, বেস উইথ অফ এলিমেন্টারি প্রোফাইল যেটা থাকে, বেস উইথ এলিমেন্টারি প্রোফাইল, তার সাথে আপস্ট্রিম সাইডে কিন্তু কিছু প্রোভাইড করা হয়, এক্সটেনশন করা হয়। আর যদি হাই গ্র্যাভিটি ড্যামের ক্ষেত্রে দুটোই করতে হয়, কিন্তু হাই গ্র্যাভিটি ড্যামের ক্ষেত্রে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম দুটোতেই কিন্তু এক্সটেনশন করা জরুরি। কোয়েশ্চেন নাম্বার 81 কি বলছে আমরা দেখে নেব। রিভার ট্রেনিং ওয়ার্ক প্রাইমারিলি টু ইউজ টু প্রোটেক্ট রিভার ব্যাঙ্ক। রিভার ব্যাঙ্ককে প্রোটেকশন দেওয়ার জন্য মার্জিনাল এমব্যাঙ্কমেন্ট। ওকে, চলো, কোয়েশ্চেন নাম্বার 82, গাইড ব্যাঙ্ক কেন করা হয়? টু প্রিভেন্ট দ্য আউটফ্ল্যাঙ্কিং। যে রিভারের কোর্সটা থাকে সেটাকে মেনটেন করার জন্য, জলের লেভেলটাকে মেনটেন করার জন্য। কোয়েশ্চেন নাম্বার 83, গ্রয়েন পয়েন্টিং আপস্ট্রিম প্রোটেক্টস দ্য রিভার্স। তো দেখো এইটা একটু ডিফারেন্ট। তো আমি যেটা জানি, আপস্ট্রিম যদি পয়েন্ট করে তাহলে সেই গ্রয়েনটাকে বলে রিপিলিং গ্রয়েন, বা স্পারও যদি হয় রিপিলিং স্পার। তো এটা রিপিলিং গ্রয়েন আর কি। তো এটা অ্যাকচুয়ালি কি করে, না মানে একটা যেটা একটা টার্বুলেন্ট পকেট তৈরি করে, যার ফলে কি হয়, সিল্টিং হয়। তো এটা কি হয়, এটার ফলে স্কাওয়ারিং অ্যাওয়ে হবে না। অপশন বিটা আমার মনে হচ্ছে, তোমরা কমেন্ট করে জানাও কোনটা, এও হতে পারে। ঠিক আছে, চলো, কোয়েশ্চেন নাম্বার 84 কি বলছে। ডিস্টেন্স অফ মিয়েন্ডার বেল্ট ইন দ্য ট্রান্সভার্স ডিস্টেন্স বিটুইন। মিয়েন্ডার বেল্টটা কি? মিয়েন্ডার বেল্টটা হচ্ছে অ্যাপেক্স পয়েন্ট অফ ওয়ান কার্ভ টু অ্যাপেক্স পয়েন্ট অফ দ্য রিভার্স কার্ভ। কোয়েশ্চেন নাম্বার 85, রিকমেন্ডেড স্কাওয়ার ডেপথ। আপস্ট্রিম নোজ অফ গাইড ব্যাঙ্কে স্কাওয়ার ডেপথ যেটা রাখা হয় সেটা 2.25, অ্যাকচুয়ালি 2.5-এর কাছাকাছি রাখা হয়, 2.25। আর ডাউনস্ট্রিমের ক্ষেত্রে কিন্তু ওটা 1.5 আর রাখা হয়। চলো, কোয়েশ্চেন নাম্বার 86 দেখে নেবো। সারফেস ড্রেনস আর ডিজাইন ফর। সারফেস ড্রেনসটা দুটোর জন্যই, কিন্তু সারফেস ড্রেনের কাজই হচ্ছে এক্সেস ওয়াটারটাকে ড্রেন অফ করার জন্য, কিন্তু স্টর্ম রান অফ বা সারফেস ফ্লো দুটোই রেজাল্টিং ফ্রম এক্সেস ইরিগেশন। কোয়েশ্চেন নাম্বার 87, টাইল ড্রেনেজ সিস্টেম draining 12 hectares is designed using a drainage coefficient of 1.25 cm, volume of water removed at the design capacity from an area in tourist following a 12-hour storm যেটা আছে, এটা ক্যালকুলেট করা ভেরি ইজি। 1.25 ড্রেনেজ কোএফিসিয়েন্ট, 1.25 সেন্টিমিটার, তাই এটাকে মিটারে কনভার্ট করবো, 100 দিয়ে ডিভাইড করবো, 12 × 10⁴ হেক্টার্সে আছে, এটাকে মিটার্স টু দি পাওয়ার 4-এ ডিভাইড করলাম ইন্টু 2। ঠিক আছে, 2 কারণ 2 দিন। যদি আমরা ক্যালকুলেট করি দেখতে পাবো 3000 কিউবিক মিটার। কোয়েশ্চেন নাম্বার 88, অ্যাট্রাক্টিং স্পার্স কাকে বলে? অ্যাট্রাক্টিং স্পার্স হচ্ছে এরা পয়েন্টস ডাউনস্ট্রিম অফ দ্য রিভার, আর অ্যাঙ্গেলটা যেটা থাকে 90 ডিগ্রি নয়, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে থাকে, তবে 90 ডিগ্রি থাকলে কিন্তু সব থেকে ভালো কাজ করে। চলো, কোয়েশ্চেন নাম্বার 89, হেরিং বোন লেআউট অফ ড্রেনেজ সিস্টেম ইজ এফেক্টেড। হেরিং বোন লেআউটটা কীরকম দেখতে হয়, একটু ছবিটা আঁকি, ঠিক এরকম টাইপের দেখতে হয় হেরিং বোন লেআউট, পাশেরটাও এরকম থাকে। তো যখন ল্যান্ডস্লোপটা এক সাইডে থাকে তখন হেরিং বোন লেআউটটা কিন্তু করা হয়। কোয়েশ্চেন নাম্বার 90 কি বলছে দেখবো। ফর ন্যাচারাল রিভার্স ডিসচার্জ উইচ ডিটারমাইন্স দ্য মেন্ডার লেন্থ অ্যান্ড মেন্ডার বেল্ট। মেন্ডার লেন্থ আর বেল্টকে ডিটারমাইন করে হচ্ছে ডমিন্যান্ট ডিসচার্জ। কোয়েশ্চেন নাম্বার 91 দেখে নেবো। অ্যাজ ফার অ্যাজ পসিবল দ্য ডায়াগ্রাম অফ এমব্যাকমেন্ট অফ এনি পয়েন্ট ইন রেসপেক্ট টু ডিরেকশন অফ রান অফ। তো এটা সম্ভবত রাইট অ্যাঙ্গেলে রাখা হয়, আই এম নট শিওর। তো
তোমরাও কমেন্ট করো। কোয়েশ্চেন নাম্বার 92 দেখবো, নন কোহেসিভ সয়েল যদি থাকে, ডেপথ অফ স্কাওয়ার যেটা থাকবে সেটা কিন্তু হাই ফ্লাড লেভেলের রেসপেক্টে দেওয়া হয়, হাইয়েস্ট ফ্লাড লেভেল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 93, আপস্ট্রিম কার্ভড হেড অফ এ গাইড ব্যাঙ্ক শুড হ্যাভ এ সুইপ অ্যাঙ্গেল। তো গাইড ব্যাঙ্কের যে আপস্ট্রিম কার্ভড হেড থাকে তার সুইপ অ্যাঙ্গেলটা 120 থেকে 145 ডিগ্রির মধ্যে থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 94 দেখে নেবো, ফ্রড নাম্বার ইজ এক্সপ্রেসড বাই দ্য রিলেশন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফ্রড নাম্বারের কার কার রেশিও সেটাও তোমরা দেখে নিও। ফ্রড নাম্বার হচ্ছে ভি বাই রুট আন্ডার জিডি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 95, ওয়াটার লগিং। ওয়াটার লগিং কী করে? মিনিমাইজ সয়েল অ্যাট্রাকশন। অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 96 দেখবো, কালভার্টস আর প্রোভাইডেড অন রোড এম্ব্যাঙ্কমেন্টস। কালভার্টস কোথায় করা হয়? ওয়েন রোড পাসেস থ্রু আ স্মল ভ্যালি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 97 দেখে নেবো, উইথ সেম সাইজ অফ কাচমেন্ট দ্য বেস অফ দ্য ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ উইথ ইনক্রিজ ইন। তো দেখো, ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের বেসটা কিন্তু কিসের সাথে? ফরেস্ট কভার থাকলেও কিন্তু বেস ইনক্রিজ করবে। পারমিয়েবিলিটি ভালো হলে তো জল বেশি ঢুকবে, তাহলে তো ড্রেনিং অফ বেশি হবে। আর স্লোপ অফ ক্যাচমেন্টের সাথে সাথেও কিন্তু ড্রেনেজ ভালো হবে। তো আমার মনে হচ্ছে চ্যানেল লেন্থি হবে। চলো, কোয়েশ্চেন নাম্বার 98, ব্রিজ সাইড শুড বি সো সিলেক্টেড সো দ্যাট। ব্রিজ সাইড কীভাবে সিলেক্ট করা হয়? ফ্লো লাইন্স আর পারপেন্ডিকুলার টু ব্যাঙ্ক লাইন্স। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 99 দেখবো, স্পার্স আর লিস্ট ইফেক্টিভ ইন। তো স্পার্স সব থেকে কম ইফেক্টিভ হচ্ছে চ্যানেল ইমপ্রুভমেন্ট ফর নেভিগেশনের ক্ষেত্রে। ঠিক আছে, নেভিগেশনের ক্ষেত্রে যে চ্যানেল ইমপ্রুভমেন্ট করা হয়, সেখানে বাকিগুলোতে তাও কাজ করতে পারে, বাট নেভিগেশনের জন্য চ্যানেল ইমপ্রুভমেন্ট স্পার্স আর নট ইফেক্টিভ। উইডস ইন সারফেস ড্রেন। উইডস কী করে? উইডস হচ্ছে রিউগোসিটি কোএফিসিয়েন্টকে বাড়িয়ে দেয়। অপশন ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো, আমরা মোটামুটি ডিসকাস করেছি, আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি তোমাদেরকে পেপারটা সলভ করার বা পেপারটাকে সলভ করে তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরাও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, পেপারটা সবাই ডিসকাস করো এবং সবাই কমেন্ট করো। ঠিক যেরকম তোমরা সবাই কমেন্ট করো, একটা ডিসকাশন তৈরি হয়। এরকম না যে আমি সবটাই ঠিক বা তো এটা খুবই ভালো একটা জিনিস হয়। ডিসকাশন করলে আমাদের নলেজটা আরও বেশি বাড়ে। তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে কোন কোয়েশ্চেনগুলো তোমাদের ঠিক বা ভুল বা কোন আনসারগুলো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর তোমরা যারা এটার পিডিএফ চাও, তাড়াতাড়ি করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং পিডিএফটা আমি শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তোমরা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। আর এখনও যদি ফেসবুক গ্রুপে না জয়েন করে থাকো, যেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসকাশন ফোরাম, তাড়াতাড়ি গিয়ে জয়েন করে নাও। কারণ ওখানে কিন্তু আমরা ভীষণ ইম্পর্টেন্ট আপডেটস দিতে থাকি প্রত্যেক সময়, ছোট ছোট জিনিস। আর আমাদের যে ফেসবুক পেজ আছে স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং, তাড়াতাড়ি করে ফেসবুক পেজটাতে